আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে সিলেটের যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়নের 19 বিজিবি থেকে 1 প্লাটুন এবং পদ্মা ওয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি থেকে আরও 1 প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জের বিভিন্ন ডিপোতেও বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, ডিপো এলাকায় নিয়মিত টহল ও নজরদারির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত তেল সরবরাহ, অবৈধ মজুদ ও সীমান্ত পথে পাচার ঠেকাতে কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। এদিকে জ্বালানি তেল মজুদ থাকার পরও বিক্রি না করায় এক ডিলারকে 50,000 টাকা জরিমানা করেছে জামালপুর জেলা প্রশাসন। আর নেত্রকোনার কেন্দুয়ায় জব্দকৃত পেট্রোল নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সরকার দলীয় বৈঠক শেষে এ কথা জানান চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি। তিনি আরও বলেন, তেলের কোনো ঘাটতি নেই, কৃত্রিম ঘাটতি তৈরি হয়েছে কিছু মিডিয়া ও মানুষের কারণে। এবারের ঈদে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে সে বিষয়ে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলেও তিনি জানান। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জ্বালানি তেল চোরাচালানের কয়েকটি ঘটনা নজরে এসেছে, সেগুলো কঠোর হস্তে দমন করা হবে। বলেন, কৃষি উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য জ্বালানি তেলে ভর্তুকি দেওয়া হচ্ছে। তেলের কোনো সাপ্লাইয়ের কোনো ঘাটতি নেই, কিন্তু ঘাটতি আর্টিফিশিয়ালি তৈরি হয়েছে কিছু মিডিয়ার কারণে এবং কিছু মানুষ অতিউৎসাহিত কিছু চোরাচালানির কারণে। কাজে এটা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে, চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে, পার্শ্ববর্তী বহু দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। কৃষি উৎপাদনে কোনো রকমের মূল্য বৃদ্ধি না হয়, সংকট না হয়, সেই জন্য আমরা অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। 5 দিনের মধ্যে প্রায় 2 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে 3টি জাহাজ। এর মধ্যে একটি জাহাজ ইতিমধ্যেই দেশের সমুদ্র সীমায় পৌঁছেছে। বাকি 2টি জাহাজ আগামী বুধবারের মধ্যে এসে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ট্রেলিয়া থেকে 61,997 টন এলএনজি নিয়ে এইচএল পাফিন ট্যাঙ্কার গত বৃহস্পতিবার কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে। এছাড়া ইন্দোনেশিয়া থেকে 61,000 টন এলএনজি নিয়ে নিউ ব্রেভ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় 70,000 টন এলএনজি নিয়ে সেলসিয়াস গ্যালাপাগোস নামের আরও 2টি জাহাজ আগামী বুধবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে তিনি গুলশানে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় অপেক্ষায় থাকা নেতাকর্মীরা স্লোগানে তাকে বরণ করে নেন। এর আগে তার আগমন ঘিরে সকাল থেকেই প্রস্তুতি নেওয়া হয় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। নিরাপত্তা নিশ্চিতে কার্যালয়ের সামনে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিনভর নেতাকর্মীদের উপস্থিতি আর স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। কার্যালয়ের প্রধান ফটকে বসানো হয়েছে নিরাপত্তা স্ক্যানার, ব্যারিকেড দিয়ে সংরক্ষিত করা হয়েছে বিএনপি অফিস। কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিক কাজে অংশ নেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের। আগামী সোমবার ক্রীড়া কার্ড ও ক্রীড়াবিদদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে 20টি খেলার 129 জন ক্রীড়াবিদকে এই ভাতা দেওয়া হবে। জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড এবং যারা সাফল্য অর্জন করেছে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কৃতের মাধ্যমে আমরা আমাদের
যে আগামী বাংলাদেশের যে ক্রিয়াঙ্গনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সে বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ 30শে মার্চ থেকে শুরু করব। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।